হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর রয় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল থেকে মডেল কোশ্চেন পেপার 3 সলভ করে নেব। কি রয়েছে দেখো। হিমালয় একটা ভঙ্গিল পর্বত, জীবাশ্ম দেখা যায় পাললিক শিলা। একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো লুনি। যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণের কাজে লাগে তা হলো মার্বেল। নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হলো সঞ্চয় কার্য। এরপর কি রয়েছে, মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে কি বলা হচ্ছে, ক্যারাভান। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে তা হলো জামবেজি। মধ্যসাগর আফ্রিকা মহাদেশের ঠিক উত্তর দিকে অবস্থিত। মাটিতে বাতাস থাকে 25%। তারপর কি রয়েছে, ডাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটার নাম কি হয়েছে, অরেঞ্জ। সাহারার শুকনো নদীখাতকে বলা হচ্ছে ওয়াদি। এক কথায় উত্তর দাও। আফ্রিকা ও ইউরোপ কোন প্রণালীর দ্বারা বিচ্ছিন্ন? এটা হয়ে যাবে কি জিব্রাল্টার প্রণালী। ওকে, নেক্সট, ব্যবচ্ছিন্ন মালভূমির একটা উদাহরণ হবে ছোট নাগপুর মালভূমি। আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? গঙ্গা ও যমুনা। গঙ্গার একটি উপনদীর নাম হলো যমুনা। মাটি সৃষ্টির একটি উপাদান হলো জলবায়ু, শিলা, এগুলো। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবল্লী। শূন্যস্থান পূরণ করো। 3-এর এক হিসেবে বেলে মাটির দানাগুলির মধ্যে ফাঁক বেশি থাকে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো। কয়স্বইকার, লয়স্বইকার, ময়াকার, ইময়বর্গীয় আকার, রয়কার। গিনি উপকূল অঞ্চলে খামসুনকে কি বলে? হারমাট্টান বলে। হয়াকার ও ময়াকার টয়জফল আকার দন্তের। পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হচ্ছে? পামির। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। দুটো পর্বতচূড়ার মাঝখানের নিচু খাতির মতো অংশকে গিরিপথ বলে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। মালভূমিকে কেন টেবিল্যান্ড বলা হচ্ছে? এটা টেক্সট বুকে তোমার রয়েছে 40 পেজ, দেখে নাও। মালভূমি অনেকটা তোমালের কি লিখো, আমাদের পড়ার টেবিলের মতো। উপরটা টেবিলের মতো প্রায় সমতল হলেও ধারগুলোর টেবিলের পায়ের মতোই ঢালু এবং খাড়া। এই জন্য মালভূমিকে টেবিল্যান্ড বলা হচ্ছে। ওকে, পরবর্তী প্রশ্ন, রেগোলিথ বলতে কি বোঝো? এটা 63 পেজে রয়েছে, দেখো কি লিখবো। নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতে দ্বারা শিলা ভাঙে। কখনো টুকরো শিলাগুলি ওইখানে পড়ে থাকে, কখনো দূরে চলে যায়। আবার বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে বাতাসের সঙ্গেও পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে রেগোলিথ বলা হচ্ছে। রেগোলিথ থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় মাটি তৈরি হয়। এরপর কি রয়েছে, ইজিপশিয়ান কটন কি এটি কোথায় চাষ হয়? টেক্সট বুক খোলো, 114 পেজে রয়েছে। পেজ নাম্বারটা ওখানে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে, তো যাদের পড়া হয়েছে তারা অলরেডি এগুলো পেয়ে যাবে। নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়। তাহলে কি বলবো, লম্বা আঁশের তুলোকে কি বলা হচ্ছে? এটা ইজিপশিয়ান কটন বলা হচ্ছে। কোথায় এটা চাষ হয়ে থাকে? নীল নদের বদ্বীপ অঞ্চলে লম্বা আঁশের তুলো। পরবর্তী প্রশ্ন, পাললিক শিলার দুটো বৈশিষ্ট্য। 63 পেজ ওপেন করো, দেখাচ্ছি। 62 এটা রয়েছে, 63 লিখে দিয়েছি। কি বলবো, পাললিক শিলা নরম হয় সহজে কিভাবে ভেঙে যায়, এটা আমরা বলবো। আর এটা লিখবো কি, পাললিক শিলা হচ্ছে জীবাশ্ম পাওয়া যায়। এই দুটো আমরা লিখব। মিন্ডার কি, এটা আমি এবার সহায়িকা থেকে দেখাচ্ছি। সহায়িকাতে এটা রয়েছে তোমার 124, দেখুন। সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে ভূমির ঢাল কমে যায় বলে নদী ধীর গতিতে প্রবাহিত হয়, ফলে নদী মাধ্যমে বাধা পেলেই এঁকে বেঁকে প্রবাহিত হয়ে নদীর এই বাঁককে আঁকাবাঁকা নদী বলে। গ্রিক পুরাণের নদীর দেবতা মিন্ডাসের নাম অনুসারে এই আঁকাবাঁকা গতিপথকে মিন্ডার বলা হয়। পরবর্তী প্রশ্ন,
নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে 3টা পার্থক্য দেখাও। তোমার রয়েছে 136 পেজ। দেখে না। জলের প্রাপ্যতা। যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে তাকে নিত্যবহ নদী বলে, যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে না তাকে অনিত্যবহ নদী বলে। এটা একটা পার্থক্য পেলাম। বাকি এই পার্থক্যগুলো দেখি না। জলের উৎস, সুবিধা, মানচিত্রে নদীর রং, তারপর রয়েছে দৈর্ঘ্য, তারপর রয়েছে তোমার নদী উপত্যকা, উদাহরণ সবই দেবে। নিত্যবহ নদীর উদাহরণ গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা নদী। অনিত্যবহ হচ্ছে ময়ূরাক্ষী, অজয়, দামোদর, এগুলো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? অস্বাক্ষরাকৃত হ্রদ কাকে বলে? 125। সমভূমি অঞ্চলে কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে পরস্পরের কাছে এসে ক্ষয় পেয়ে দুটি বাঁক মিলিত হয় এবং নদীর সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমিয়ে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়াখড়ের মতো বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর দুপাশে এই ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়। ছবিটা তোমরা অবশ্যই কিন্তু আঁকবে, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম। আমি যদি এই বইটাকে এরকমভাবে ছেড়ে দিই, ও আপনি দেখো সরে চলে আসতেছে, ফলে আমাদের দেখাতেই হচ্ছে প্রবলেম হচ্ছে। আমাকে এক হাতে ধরে থাকতে হচ্ছে, আবার এক হাতে বই যখন পেয়ে চলতে হবে না, ভীষণ পরিমাণে প্রবলেম হয়, আর তখনই ছবি হেজি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সমস্যা সত্যি। এরপর কি রয়েছে? বহুমুখী নদীর পরিকল্পনার সংজ্ঞা, উদ্দেশ্য। আচ্ছা, উদ্দেশ্য তোমাদেরকে দেখাবো 296 পেজে যেটা রয়েছে। তার আগে আমরা কি করবো, সংজ্ঞাটাকে জানবো। সংজ্ঞাটা আমরা লিখেছি, দেখো। যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখনই তাকে কি বলা হচ্ছে? বহুমুখী নদী পরিকল্পনা বলা হচ্ছে। 296 পেজ যেটা রয়েছে দেখাচ্ছে। এই ছেড়ে দিলে আপনি ছবি দেখে হেজি হয়ে যাচ্ছে। ছবি নড়া মানে কি? মানে বইটা নড়ে যাওয়া মানে হচ্ছে ফোনটাও নড়ে যাচ্ছে, পুরো হেজি হয়ে যাচ্ছে। দেখো, জলসেচ, তারপরে জলবিদ্যুৎ উৎপাদন রয়েছে, বন্যা নিয়ন্ত্রণ, পরিবহন ব্যবস্থা, পর্যটন কেন্দ্র রয়েছে, তারপরে আছে মাছ চাষ, পানীয় জল সরবরাহ, ভূমিক্ষয় রোধ, সব কিছুই কিন্তু রয়েছে। দেখতে পেলে তোমাদের হিস্ট্রি থেকে কিন্তু সমস্ত মডেল সলভ করে দিয়েছি, তো অবশ্যই তোমরা পেয়ে এসেছি। এরপর কি রয়েছে? কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মানে মহাদেশ বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? কাকে বলা হচ্ছে? তোমার আফ্রিকান মহাদেশকে বলা হচ্ছে। এবার কেন বলা হচ্ছে এটাও তোমাদের আমি টেক্সট বুকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদির কারণে জন্য বহুদিন পর্যন্ত এই আধুনিক সভ্যতার আলোসে পৌঁছাতে পারেনি। এই জন্য এই মহাদেশ মিনস আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে। তাহলে কী কী কারণ হচ্ছে? প্রাকৃতিক দুর্গমতা রয়েছে, রাস্তাঘাট ঠিকঠাক নেই, অন্যরকম গাছপালা, জঙ্গল, হিংস্র বনপাশের পশুর যে আক্রমণ, এগুলো, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল, যে হিংস্র জন্তুর যে ভয় ইত্যাদি, ঠিক আছে? আধুনিক সভ্যতা পৌঁছাতে পারে, সেই জন্য একটি আফ্রিকা মহাদেশকে। তবে আফ্রিকা মহাদেশে এখনও কিন্তু সে আদিম জনগোষ্ঠী রয়েছে। এরপর কি রয়েছে? মানব জীবনে নদীর 3টি প্রভাব রয়েছে। তোমার কত 127 রয়েছে। দেখো, বসতি গঠন এটা করবে। তারপর তোমার আছে এখানে জলের যোগান, কৃষিকাজ রয়েছে, মৎস্য চাষ, জলবিদ্যুৎ উৎপাদন, বন্দর গঠন, এগুলো। দেখতে পেলে? পরবর্তী প্রশ্ন কি রয়েছে?
আচ্ছা, মিশরকে নীল নদের দান কেন বলা হচ্ছে? দেখো, এটা তোমার আচ্ছা কোশ্চেন নাম্বারটা উল্লেখ করা হয়নি, 295 পেজ, কোশ্চেন নাম্বার 6 এটা রয়েছে। এই যে মিশর সাহারা মরুভূমির একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত। মিশরের মোট করবে জনসংখ্যার 95% মানুষ নীল নদের উপদ্বীপ ও উপত্যকা অঞ্চলে বসবাস করে। দেখো কারণগুলি কী করে রয়েছে, উর্বর প্লাবনভূমি, ওকে, তারপরে হচ্ছে কৃষিকাজের সহায়ক, পরিবহন সহায়ক, তারপরে হচ্ছে শিল্প স্থাপনের সহায়ক, জলবিদ্যুৎ উৎপাদন, পশুপালনের সহায়ক, জনবসতি স্থাপন, মরুভূমির বিস্তার। দেখতে পেলে যে মিশরকে নীল নদীর দান কেন বলা হচ্ছে, এটা হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 6 রয়েছিল, আর পেজ নাম্বারটা তো বলেই দিলাম। দেখো এই তো 295 রয়েছে উপরে, ঠিক আছে। দেখাতে এত প্রবলেম হচ্ছে না, নিজেরই বিরক্তকর লাগছে। এরপর কি রয়েছে, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তোমার রয়েছে 128 পেজ, 128 পেজে রয়েছে। সরি, পেজ না, এই যে উচ্চ প্রবাহে নদীর ক্ষয় কার্য যে হচ্ছে দেখতে পাও। দেখো আই ও ভি আকৃতির উপত্যকা রয়েছে, তারপর হচ্ছে মন্থকূপ। নেক্সট পেজে দেখো গিরিখাত বা ক্যানিয়ন রয়েছে করবে। উদাহরণ জলপ্রপাত এগুলো রয়েছে করবে। এর পাশে তোমার রয়েছে খরস্রোত, আবদ্ধ শৈলশিরা রয়েছে, করে নেবে। নেক্সট আমাদের প্রশ্ন কি রয়েছে, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ। এটা আমরা টেক্সট বুকে 108 পেজে পাবো, এটা কিন্তু আগে আমরা করেছি। দেখাতে প্রবলেম হলে না মুডই অফ হয়ে যাবে। আফ্রিকা মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য। অক্ষরেখা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, উচ্চতা, করে নেবে সব কিছু ভালো করে। ওকে, দেখলে লাস্ট আমাদের প্রশ্ন কি রয়েছে, নীলনদ অববাহিকাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি তাদের সম্পর্কে বর্ণনা করো। আরও একটা প্রবলেম বুঝতে পারছি তো, একটু তুমি যদি বইটাকে নিজের মানে হাতের নাগালের বাইরে বের করে ব্যাস পেজ ওটা একটা ওটা কি প্রবলেম যেন লেগে গেছে। এই গরম তার উপরে এইরকমটা ব্যাপার। ফ্যানের স্পিড কমিয়ে রাখতে হয়, অনেক ঝামেলা আর কি। দেখেন যে কয়টি ভাগে ভাগ করা হচ্ছে, এটা তোমার ভূমিকা রয়েছে। দেখো মোট 5টা ভাগে ভাগ করা হচ্ছে। নদীর উৎস অঞ্চল বা উৎপত্তিস্থলে উচ্চ মালভূমি ও হ্রদ অঞ্চল, অববাহিকার উচ্চ অংশ বা অববাহিকার উঁচু জলাভূমি, মধ্য অববাহিকা বা অববাহিকার উচ্চ নিচু তৃণভূমি, অববাহিকার নিম্ন অংশ বা মোহনার কাছে সমভূমি বা যে বদ্বীপ অঞ্চল। তো পরপর রয়েছে দেখে না, এটা রয়েছে তোমার নদী উৎস অঞ্চল বা উৎপত্তি স্থলে উঁচু মালভূমি, ওকে, এ সম্পর্ক রয়েছে। তারপর এখানে রয়েছে অববাহিকার উচ্চ অংশ বা অববাহিকার উচ্চ জলাভূমি সম্পর্ক রয়েছে। তারপর এখানে হচ্ছে মধ্য অববাহিকা বা অববাহিকার উঁচু নিচু তৃণভূমি, তারপরে হচ্ছে অববাহিকার নিম্ন অংশ বা সমভূমি অঞ্চল, তারপরে হচ্ছে বদ্বীপ অঞ্চল। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা মডেলটাকে কমপ্লিট করে নিলাম। ক্লাসে আবার দেখা হয়েছে, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক বাটন ক্লিক করো, হাই বাটন ক্লিক করো এবং কমেন্ট করে আমাদের বলো। ঠিক আছে, টাটা, বাই।